একদম শুরু থেকে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো সেখান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং রহিম যেহেতু জাপান প্রবাসী, আমরাও যেহেতু প্রবাসী আছি, প্রবাসের সব প্রবাসীরা এখন একটা ফ্যামিলির মতো। এইখানে কি হচ্ছে, আমরা কি সমস্যায় ফেস করছি এবং কি ধরনের আমাদের সহযোগিতার প্রয়োজন, আমরা কতটুকু করতে পারলাম, এই বিষয়টি আপনাদেরও জানার প্রয়োজন মনে করি। তার জন্য হচ্ছে এখন আমরা হচ্ছে ডিটেলস হচ্ছে এখানে যাবো। রহিম 2023 সালে জাপানের কোবে ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলে, বাংলাদেশে আমার যে স্কুল আছে মাইনেচি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, এই স্কুল থেকে সে জাপানে আসে। এবং রহিমের সাথে যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে ফারদি, ও হচ্ছে আমার স্টুডেন্ট। ও হচ্ছে 2023 সালে তো অক্টোবর মাসে সে হচ্ছে গিয়া জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে। ফারদিন প্রথম মোসাকাতে ছিল, পরবর্তীতে এখন কোবেতে চলে আসছে। অ্যাক্সিডেন্টের ঘটনাটা যেটা ফারদিন আমাকে যেভাবে এক্সপ্লেন করেছে, সেটা হচ্ছে রাত আনুমানিক 11:50 কি 12টা এই সময়ের দিকে ফারদিন তার যে জব ছিল, জব শেষ করে সে বাসায় যাওয়ার পথে তার যে বাসাটা, আপনারা যারা কোবেতে থাকেন এবং নাগাতা এরিয়াতে বিশেষ করে যারা থাকেন তারা দেখবেন যে এই এরিয়াটা একটু পাহাড়ি, একটু ঢালু। তো রহিমের যে বাসাটা ছিল এই বাসাটাও একটু পাহাড়ের একটু ঢালু জায়গা, একটু ঢালু নিচে হচ্ছে ওর বাসাটা। তো এইখান দিয়ে ফারদিন যখন যাচ্ছে তখন একটা গাড়ি সম্ভবত ভুল করে ওই রোডে হচ্ছে ঢুকে পড়ে। তো ঢুকে পড়ার পরে ফারদিন যখন বাসায় যাবে, গাড়ির চিপা চাপার কারণে ফারদিন বাসায় ঢুকতে পারতেছিল। তো ওই যে ড্রাইভার ছিল, ড্রাইভারের সাথে ফারদিনের কথা হইলো যে এইখানে শুরু হয়েছে। তো ওই ড্রাইভার ফারদিনকে বলতেছে, তোমাদের কি কোনো বন্ধু বান্ধব নাই? বলে আছে, বন্ধু বান্ধব আছে। বলছে অনেক বন্ধু বান্ধব তোমাদের? বলতেছে যে না, অনেক বন্ধু বান্ধব না, আমরা 2 জন এই বাসায় থাকি। তো রহিমের কথা বলতেছিল। তো বললো যে আমার এই গাড়িটা এখন সমস্যায় পড়ে গেছি, তোমরা এটা একটু ধাক্কা দিতে পারবা? তো ফারদিন বললো যে আমি তো একলা, আমার পক্ষে তো এটা ধাক্কা দেওয়া সম্ভব না, তো আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওকে আমি ডেকে নিয়ে আসি। তো বাসায় যেহেতু পাশে, তো রহিমকে যখন ডাকলো রহিমও এখানে আসলো। আসার পরে ওই যে ড্রাইভার ছিল সে বললো যে আমার গাড়িটাতে সমস্যা পড়ে গেছে, এটা একটু ধাক্কা দিতে হবে। সাধারণত ধাক্কা ধাক্কির কথা শুনলে আমরা বুঝি যে গাড়ি পিছন থেকে হচ্ছে ধাক্কা দেয়, কিন্তু ঘটনা হচ্ছিল উল্টো। ঢাল থেকে গাড়িটা নিচের দিকে ভুল রাস্তাতে নামছে, কিন্তু এই গাড়িটা ওরা সামনে থেকে ধাক্কা দিয়ে গাড়িটা পিছন দিকে নেওয়ার চেষ্টা করতেছিল, কারণ পিছন দিকে হচ্ছে মূল যে রোডটা আছে, রোডটা পিছন, এইখান থেকে যে জায়গাটাতে গাড়িটা আসছে এই জায়গা থেকে মুভ করার কোনো সুযোগ নেই, এটা পিছন দিকে যেতে হবে। তো রহিম আর ফারদিন এই গাড়িটাকে সামনে থেকে ধাক্কা দিয়ে সেটা হচ্ছে পিছন দিকে দিচ্ছিল, এবং ড্রাইভার যে ছিল সেটা হচ্ছে ব্যাক গিয়ারে দিয়ে সে গাড়িটা উপরে তোলার চেষ্টা করতেছিল। তো গাড়িটা, ফারদিন যেটা বলে যে গাড়িটা অনেকটা স্যার উপরে ওঠে, গাড়িটা অনেকটা উপরে ওঠে। আমরা নিচে দাঁড়াইছিলাম, কিন্তু উপরে ওঠার পরে গাড়িটা আবার হঠাৎ করে সামনের দিকে হচ্ছে গিয়া খুব জোরে আসে, এবং সজোরে আসার কারণে ওরা 2 জন 2 পাশে হচ্ছে ছিটকে যায়। ফারদিন, আমি দুঃখিত। ফারদিন যেটা বলতেছিল যে স্যার, আমি তো, আমার চোখে সমস্যা, আমি তো চশমা পরে যাবেন, আমি যখন ছিটকে স্যার গেছি, আমি কই গেছি জানি না, রহিম কই গেছে আমি স্যার সেটাও জানি না। যখন দেখলাম গাড়িটা একটা স্থির পর্যায়ে দাঁড়াইছে, তখন আমি দেখলাম যে রহিমকে তো কোথাও দেখা যেতেছে না, আমি চোখে সবকিছু স্যার ঘোলা দেখতেছি। তখন আমি স্যার অন্ধ মানুষের মতন হাত দিয়ে এইভাবে রহিমকে খুঁজে বের করলাম। স্যার আমি রহিম অনেক ডাকলাম, কিন্তু স্যার রহিম আর স্যার উঠে না। ও রাত্রের 12টায় আমাকে যখন ফোন করে, ও অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমাকে ফোন করছে যে স্যার আমরা অ্যাক্সিডেন্ট করছি, স্যার আমাদের হসপিটালে নিয়ে যেতেছে, আপনি স্যার একটু আসেন। আমি বললাম যে ফারদিন তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। আমাদের আরেক স্টুডেন্ট ছিল ওইখানে, ওর নাম হচ্ছে লিমন, লিমন হসপিটালে। ওইখানে গেল, লিমন আমাকে সারা রাত আপডেট দিল যে স্যার এটা হইতেছে বা এটা করতেছে। তখন ফারদিন বারবার আমাকে ফোন দিয়ে কান্দাছিল যে স্যার আমার মনে হয় স্যার রহিম স্যার আর নাই স্যার, ও মনে হয় স্যার স্পট ডেথ হয়ে গেছে। আমি স্যার ওরা অনেক কাছে স্যার, রহিম স্যার ওঠে নাই। ফারদিনের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করতেছে, যে বন্ধু বাসায় ছিল, মানুষের উপকার করার জন্য বন্ধুকে নিয়ে আসলাম, এখন এই বন্ধু তো ঘুমিয়ে গেছে, এই বন্ধু তো আর উঠে না। যাই হোক, তারপরে হচ্ছে গিয়া যেহেতু রাত তখন অনেক, সেটা কোনোভাবেই হচ্ছে গিয়া আর মানে ও যে ফারদিনের যে হসপিটালে ছিল, ওই হসপিটালের যে ডাক্তার ছিল, ডাক্তারের সাথে আমি কথা বললাম। ডাক্তার বললো যে
ওর অবস্থা মোটামুটি এখন ঠিক আছে, খুব গুরুতর কোনো মানে কোন অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু আরেকজন যে আছে ওর মনে হয় যে শ্বাস প্রশ্বাস এখন পর্যন্ত বন্ধ। সেটা কি হবে এই মুহূর্তে আমরা আসলে বলতে পারতেছি না, আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তখন সকালে আবার লিমন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে লিমন কান্নাকাটি করতেছে যে স্যার আমাদের রহিম তো স্যার আর নাই। আমি বললাম যে কি বলো, কিভাবে তুমি এটা বুঝলা? বলতে স্যার আমরা হসপিটালে আবার গেছিলাম, তো ওরা বলতেছে যে এখন আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, আপনারা হচ্ছে পুলিশ স্টেশনে কথা বলে। তো লিমন আবার পুলিশ স্টেশনে কথা বলে, পুলিশ স্টেশন থেকে ওরা সমস্ত তথ্য যেটা আছে রহিমের সেটা হচ্ছে নেওয়ার পরে বলে যে আমরা আধা ঘন্টা পরে আপনাদেরকে ডিটেল হচ্ছে জানাবো। এবং আধা ঘন্টা পরে পুলিশ ফোন দিয়ে বলে যে রহিম আর নাই। তাৎক্ষণিক ওই মুহূর্তটাতে আসলে কি করব বা কার সাথে যোগাযোগ করব কিছুই মাথাতে মানে ঢুকতেছে না। তো সাথে সাথে এই বিষয়টা এই কোবেতে যে কেবিএস এর যে ভাইরা ছিল তারা অবগত হইল, এবং প্রিন্সিপালও আজকে এই রহিমের ঘটনা শুনে খুব কান্নাকাটি করতেছিল, আবেগ আপ্লুত হয়ে গেছে যে আমার ছেলের মতো দেখতাম, ও তো খুব ভদ্র ছেলে ছিল, কি হইতে কি হয়ে গেল রে। যাই হোক এইভাবে ওনারা হচ্ছে গিয়ে পরবর্তীতে ধাক্কু খেতে সেকিনিং দিল যে আমরা তো বিদেশি মানুষ, যতই কিছু হোক যে আমরা তো বিদেশি এখানে। তো গাক্কুকে যদি সেকেন্ডটা দেওয়া হয়, এবং গাক্কু যথেষ্ট আন্তরিক, যথেষ্ট রেসপন্স করছে যে আমরা সব বিষয়ে সার্বিকভাবে তোমাদের যে বাংলাদেশ কমিউনিটি আছে এই কমিউনিটির সাথে আমরা যোগাযোগ রেখে আমরা সব কার্যক্রম পরিচালনা করব, তোমরা কোনো টেনশন করো না। পরবর্তীতে গাক্কুকে হচ্ছে রেসপন্সিবিলিটি যেটা আছে সেটা হচ্ছে ওইখানে দেওয়া হয়, এবং বর্তমানে পুলিশ হেফাজতে হসপিটালের মর্গে আমাদের রহিমকে রাখা হয়েছে। এখন এইখানে পোস্টমর্টেমের একটা বিষয় আছে, পোস্টমর্টেমটা হচ্ছে এইখানে করতে হবে। আর বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে আমরা কিছুক্ষণ আগে হচ্ছে ওইখানে আমরা যোগাযোগ করছি, ওইখান থেকে বলছে যে আপনারা একটা অ্যাপ্লিকেশন দেন আমাদের ভাই, ওনার নাম জানেন কি ছিল? আমাদের এই তাসকিরুজ্জামান ভাই বাংলাদেশে, তো ওনার মাধ্যমে আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ফার্স্ট সেক্রেটারি সচিব আছেন ওনার সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি, এবং উনিও আমাদেরকে যথেষ্ট ভাবে বিভিন্ন ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। সর্বোপরি আজকে এইখানে রহিমের যে সমস্যাটা, এবং বাংলাদেশে যে আমরা প্রবাসী আসলে আমরা কেউ চাই না যে কোনো একটা প্রবাসী এখানে বিপদগ্রস্ত থাকবে। যে আজকে রহিমের এই লাশটা দেশে পাঠানো নিয়ে আমাদের যে হ্যাজেলটা ভোগ করতে হচ্ছে, ডকুমেন্ট বানিয়ে বিশেষ করে বাংলাদেশের ডকুমেন্টেশনের যে ঝামেলাটা আমাদেরকে ফেস করতে হচ্ছে, এই সমস্যাটা আমাদের অনেকটাই কম হতো যদি আমাদের যে প্রবাসী কার্ড যেটা বলতেছে এই কার্ডটা যদি আমাদের করা থাকতো। আমরা হচ্ছে এই কার্ডের গুরুত্ব আসলে বুঝতাম না। আমিও মনে করতাম যে 6,000 টাকা দিয়ে খামোখা এই কার্ডটা করে আছে, আমার লাভটা কি? কিন্তু আজকে এই রহিমের ঘটনার একেবারে প্রত্যক্ষ সাক্ষী হিসাবে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এই কার্ডের মূল্যটা আসলে কতটুকু। 6,000 টাকা হয়তো খুব বেশি না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এবং যত বাংলাদেশিরা জাপানি আছেন সবাই এই নামমাত্র 6,000 টাকা, আপনি মনে করেন যে 6,000 টাকা তো কত ভাবেই খরচ করেন, আপনি এটা আপনার নিজের জন্য হোক বা আপনার ফ্যামিলির জন্য হোক, আপনি হচ্ছে এই কার্ডটা হচ্ছে আপনারা করে নেবেন।